স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর দেশের মনোযোগ এখন নিরাপদ ও মানসম্পন্ন কৃষিপণ্য উৎপাদনে। এই অবস্থায় বিদেশ থেকে আমদানি করা গমের মান নিয়ে উঠছে অভিযোগ, আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। এসব নিয়ে আজকের আলোচনা প্রাচুর্যের বিড়ম্বনা। কথা বলতে স্টুডিওতে আছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সিনিয়র সচিব ডক্টর শামসুল আলম, আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক কৃষি অর্থনীতিবিদ ডক্টর মাহবুব হোসেন এবং ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক মোয়াজ্জেম হোসেন। স্বাগত আপনাদের। ডক্টর শামসুল আলম, আপনার কাছে প্রথমে আসতে চাই, প্রথমে একটু উৎপাদন এবং আমাদের এই যে পুরো পরিস্থিতিটা সেটা একটু জানতে চাইবো, কারণ সামগ্রিকভাবে আমরা জানি যে যদি 1972 সাল থেকে হিসাব করি তাহলে আমাদের উৎপাদন দ্বিগুণের বেশি হয়েছে, 3.5 গুণ হয়েছে। এবং এখন আমরা শুধুমাত্র যে উৎপাদন বেড়েছে তাই না, আমরা এখন ভালো মানসম্পন্ন জিনিস চিনি, এটা কিন্তু জরুরি। কিন্তু সেরকম একটা অবস্থায় আমাদের উৎপাদনের সঙ্গে, এবং আরেকটা জিনিসও আমি জানতে চাইবো যে এই যে কৃষকের কাছ থেকে কেনা, সেই ক্ষেত্রেও আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের দুর্বলতা থাকে। আবার বাইরের থেকে কেনার ক্ষেত্রে আমরা আগে দেখিনি, কিন্তু এইবার বিষয়টা অনেক বড় আকারে এসেছে যে মানসম্পন্ন জিনিস আমরা কিনছি কি। আপনাকে ধন্যবাদ এবং প্রাসঙ্গিক প্রশ্ন। বিশেষ করে অর্থনীতি যেভাবে রূপান্তর ঘটছে এই মুহূর্তে মান এবং সর্বত্র মানের প্রশ্নটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ভোক্তাদের চাহিদা বেড়েছে, ভোক্তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে, আমরা উৎপাদনে বৈচিত্র্যায়ন করেছি। তো কৃষি উৎপাদনের যে কথাটি আপনি বললেন, অবশ্যই আমাদের 1 কোটি টন থেকে 3.5 কোটি টন, 3.5 কোটির চেয়েও বেশি আসলে 38 মিলিয়ন টনস আমরা এখন খাদ্য উৎপাদন করছি, খাদ্য পণ্য। তো সেদিক থেকে বাংলাদেশ একটা দ্রুত রূপান্তর ঘটেছে। আমরা ঘাটতি অর্থনীতি থেকে সর্বঘাতী একটা উদ্বৃত্ত অর্থনীতিতে এখন রূপান্তর ঘটেছে আমাদের। তো ঘাটতি অর্থনীতির ব্যবস্থাপনা আর উদ্বৃত্ত অর্থনীতির ব্যবস্থাপনা দুই রকম কিন্তু। তো এখন উদ্বৃত্ত শুধু খাদ্যশস্য নয়, আমাদের ফরেন রিজার্ভ $25 বিলিয়ন, এও বেশ আমাদের 7-8 মাসের আমদানি। তো আমাদের রেমিটেন্সের ক্ষেত্রে একটা ভালো উল্লম্ফন হয়েছে, আপনি জানেন 15.32 বিলিয়ন আমাদের এই সর্বশেষ মাসের যে হিসাব, এটাও দ্বিগুণ হয়েছে। এটা দ্বিগুণ হয়েছে। অবশ্যই আমাদের সর্বক্ষেত্রেই কিন্তু এখন একটা উদ্বৃত্ত চলছে আমাদের, আমরা যেভাবে চাই অর্থনীতির বিভিন্ন দিকগুলো থেকে। তো এই অর্থনীতিতে স্বাভাবিকভাবে অর্থনীতির যেমন রূপান্তর ঘটে, মানুষের দৃষ্টিভঙ্গির চাহিদারও কিন্তু রূপান্তর ঘটে, মানুষের আয় বাড়ে, মানুষের কিন্তু পণ্য ক্রয়ের পরিবর্তন হয়। আগে সাধারণ পণ্য কিনে জীবনযাপন করে, যখন আমার আয় হয় আমরা ভালো পণ্য কিনি, যেটাকে সুপিরিয়র গুডস বলে আমরা, তো সেটার চাহিদা বেড়ে যায় ভালো ভালো পণ্যের। তো এবং ভোক্তারা আরও বেশি সচেতন হয়, মানসম্পন্ন পণ্য চায়। সে কারণেই যেখানে একটু মানের বিপত্তি ঘটে, একটা শোরগোল উঠে পত্রপত্রিকায়, সেটা আমাদের খাদ্যপণ্যে ভেজাল হোক বা আমাদের ফরমালিন দেয়া হোক, এগুলো নিয়ে কিন্তু অনেক বেশি সোচ্চার হয়। আমাদের মিডিয়াও অনেকটা এখন প্রসারিত হয়েছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া। তো এইটা আমাদের দেশের এই অর্থনৈতিক অগ্রযাত্রা আমি মনে করি একটা অত্যন্ত ইতিবাচক দিক, যে মিডিয়াগুলো একটা সংবেদনশীল ভূমিকাও পালন করছে এই মানের বিষয়গুলোতে। তো এটি খুবই কাঙ্ক্ষিত আমি মনে করি। এবং আমরা অর্থনীতির যে ধাপে আছি, কারণ পণ্যের মান এখন বাড়াবো তা নয়, পণ্যের ব্র্যান্ডিং প্রয়োজন বিদেশি বিক্রির জন্যে, আমাদের লেখাপড়ার মান উন্নয়ন প্রয়োজন, আমাদের প্রযুক্তি, নতুন নতুন প্রযুক্তি প্রয়োজন। অর্থাৎ অর্থনীতির যে অবস্থায় আমরা ছিলাম, এখন আমরা একটা টেক অফ স্টেজে আছি। তো যে মানব সম্পদ দিয়ে আমরা এই অনুন্নত বা একটা প্রাথমিক পর্যায়ে অর্থনীতি পরিচালিত হয়, একটা উল্লম্ফনগামী অর্থনীতি বা একটি রূপান্তরগামী অর্থনীতি একটা পর্যায়ে মানব সম্পদের যথেষ্ট মানসম্পন্ন মানব সম্পদ প্রয়োজন হয়। তো পণ্যেরও মান বাড়াতে হবে, মানব সম্পদের শিক্ষার দিকে মান বাড়াতে হবে, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে হবে, এবং পণ্যের মান নিয়ে এখন আরও বেশি প্রশ্ন উঠবে। এবং সেটি নিশ্চিত করতে যদি আমরা পারি, বিভিন্ন পণ্যের, ভোগ্য পণ্যের, এর চাহিদা কিন্তু আরও অনেক বেড়ে যাবে। অনেক ভয়ভীতিতেই আমরা অনেক খাবার কিনি না, যে অনুতে ভেজাল আছে কিনা, এই রঙে এই শরবত খাবো কিনা, কারণ ওটা লাল রং। মানুষের যেমন সচেতনতা বেড়েছে, এখন মানুষের চাহিদা বেড়েছে ভালো বা উৎকর্ষ মানের পণ্যের জন্য। এটা অর্থনীতির ব্যাপক চাহিদাকে বাড়াবে যদি আমরা সঠিকভাবে এই পণ্যটা বাজারে সরবরাহের ব্যবস্থা করতে পারি, এবং সেখানেই সরকারের ভূমিকা এই পণ্যের মানের নিশ্চয়তা দেয়াটা। আমি একটু ডক্টর মাহবুব হোসেনের কাছে যাব, যে
ক্ষুধা একরকম মিটেছে আমরা বলতে পারি, এখন খাদ্যটা কিরকম খাবো? স্যারও যেটা বলছিলেন যে পণ্যের মানের দিকে আমাদের নজর, সেরকম একটি অবস্থায় আমাদের দেশে উৎপাদিত পণ্য আহ, এখন শুধু মানে সংখ্যায় বেড়েছে তা না, মানে কতটা বেড়েছে? আম, প্রথম দিকে তো আর কি আমাদের যখন ক্ষুধার হার বেশি ছিল আর কি, আপনি 20 বছর আগেও আর কি আমরা প্রায় 30-32% বলতাম আর কি যে আমাদের হাংরি পপুলেশন, মানে যারা রাত্রিবেলা আর কি না খেয়ে বা অভুক্ত থেকে আর কি ঘুমাতে যায় আর কি, এ ধরনের সংখ্যা আর কি ছিল আর কি। এখন হয়তো মাসে 2-3 দিন চিন্তা করতে হয় খাওয়ার ব্যাপারে আর কি, এদের সংখ্যা এখন কিন্তু আপনার 15-16% আর কি। আর বছরে আর কি 2-3 দিন আর কি, 2-3 দিন বা সপ্তাহখানেক চিন্তা করতে এদের সংখ্যা কিন্তু 1% নেমে আসছে আর কি এখন। সুতরাং খাদ্য নিরাপত্তার দিকে আর কি এবং হাঙ্গারের, আমরা যেটা ক্ষুধার কথা বলি আর কি, সেদিকে আর কি আমাদের উন্নতি আর কি অনেক হয়েছে। তো উনি যেটা বললেন আর কি, আমাদের কিন্তু আর্থিক উন্নতি হচ্ছে এবং আমরা যদি জাতীয় আয়ের কথা চিন্তা করি আর কি, এখন 6.5% হারে আর কি আমাদের জাতীয় আয় বাড়ছে। আপনার 80-র দশকে আর কি এটা 3.5-4% হারে বাড়তো। সে সময় পপুলেশন গ্রোথ ছিল আপনার 2.5 থেকে 3% আর কি। তার মানে আপনার মাথাপিছু আয় বাড়তো মাত্র 1-1.5% হারে প্রতি বছরে আর কি। তো এখন যদি 6.5% হারে আর কি আপনার জাতীয় আয় বাড়ে, আর আপনার জনসংখ্যা বৃদ্ধির হার একদম 1.2-1.3% এসে পৌঁছেছে, তার মানে হলো যে আমাদের কিন্তু মাথাপিছু আয় প্রত্যেক বছরে 5% হারে বাড়ছে আর কি। তার মানে হলো যে আমাদের ভোক্তাদের কিন্তু ইকোনমিক ক্যাপাসিটি আর কি অনেক বেশি বাড়ছে আর কি আগের তুলনায় আর কি। তো সেটা হলে যেটা হয় সেটা হলো যে আগে লোকজন আর কি কোনো রকমে আর কি খাবার কথা যদি আমরা চিন্তা করি আর কি, কোনো রকমে ভাত ডাল বা শাকসবজি দিয়ে আর কি মোটামুটি খেতে পারলেই আর কি সন্তুষ্ট ছিল। এখন কিন্তু লোকজনের সামর্থ্য হয়েছে আর কি তাদের মাছ মাংস ডিম দুধ আর কি ইত্যাদি কেনার আর কি, এবং ওটার প্রয়োজনও আছে আপনার পুষ্টির জন্য আর কি। কারণ আমাদের পুষ্টিগত উন্নতি আর কি একটা বড় সমস্যা আর কি। এবারে শামসুল আলম সাহেবরা পঞ্চম পরিকল্পনায়ও পুষ্টির উপরে আর কি জোর দিচ্ছেন আর কি, এবং এটা অবভিয়াসলি কৃষি থেকেই আর কি পুষ্টির বিষয়টা আসবে আর কি, এবং সেক্ষেত্রে মৎস্য পশুপালন খাত, এই খাতগুলোর উপরও আর কি জোর দিতে হবে আর কি। সুতরাং লোকজনের ক্যাপাসিটি বেড়েছে আর কি, এবং আপনি যে প্রশ্নটা করছেন ক্যাপাসিটি বাড়লে লোকজন তখন কম মান সম্পন্ন খাদ্য থেকে বেশি মানসম্পন্ন খাদ্যে যায়। কারণ আমার যখন ক্ষুধা থাকে তখন আর কি আমি চিন্তা করি না আর কি যে এটার মানটা কি আর কি, কিন্তু ক্ষুধা নিবৃত্তি হয়ে গেলে তো আর বেশি আর কি আমি জিনিস কিনবো না। কিন্তু আমি যদি ভালো মানের জিনিস পাই আর কি, আমার পছন্দ মতো যদি খাবার পাই, তার জন্য কিন্তু আমি বেশি দাম দিতে আর কি প্রস্তুত আর কি। এবং সেজন্য আর কি আপনার এই খাদ্যের কোয়ালিটির বিষয়টা আর কি, এখন কোয়ালিটি শুধু বলবো না, ফুড সেফটি অলসো আর কি। আমাদের স্বাস্থ্যের দিকে আর কি চিন্তা করা আর কি, যে আমি যে খাবারটা খাচ্ছি তাতে আমার স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে কিনা সেটা একটা জিনিস। আমার স্বাদের ব্যাপারটা আছে আর কি, যে খাবারটা খাচ্ছি আর কি সেটা আমি পছন্দ করে খাচ্ছি কিনা। সুতরাং এই কোয়ালিটি ইস্যুগুলো আর কি এখন অনেক ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়াইছে আর কি আমাদের খাদ্য তালিকায়। মজিম ভাই, আপনার কাছে আসবো যে কোয়ালিটির এই প্রশ্নটা কেন করছি, কারণ আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যে একটা বড় ধরনের গম কেনা হয়েছে যেটার মান নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে এবং অনেকে এটা নিতে চাচ্ছে না, এমনকি পুলিশ বাহিনী মতো বেশ কয়েকটি জায়গা থেকে এই জিনিসটি প্রত্যাখ্যান করা হয়েছে। তো এই ক্ষেত্রে একটু জানতে চাইবো, এবং আমরাও আজকে এই গমটি নিজেরাও দেখলাম, আমি হলে কোনোদিনই এই গমটা কিনতাম না। এরকম একটা অবস্থা কিভাবে হয়? সরকারের ক্রয়ের যে প্রক্রিয়া সেটার মধ্যে কোনো দুর্বলতা আছে কিনা? ইস্যুটা আংশিক সাবজুডিস এখন, এই জন্য কারণ এটা আপনি জানেন আমাকে মন্তব্য করার আগে অনেকগুলি গার্ড নিয়ে মন্তব্য করতে হবে, কারণ একটা জাজমেন্ট ওয়েট করতেছে এখানে। সরকার একটা রিপ্লাই দিয়েছেন ফুড মিনিস্ট্রির তরফ থেকে, পরে হাইকোর্টের উপরে ইয়ে দিবে। তবে এই জিনিসটা সরকারি প্রকিউরমেন্ট একটা প্রসিডিউর তো আছে, নিশ্চয়ই প্রসিডিউর ফলো করা হয়। তো গমের ক্ষেত্রে যা বলছেন, আমি শামসুল আলম ভাইকে ধন্যবাদ দিব। উনি একটা কথা বলেছেন, উনি মিডিয়ার এই সংবেদনশীল প্রতিবেদন দেখেছেন, যেগুলি তথ্য উপাদান উনি একসাথে হচ্ছেন। মাহব ভাই অবশ্য একসাথে বলছেন মানুষের সচেতনতা বেড়েছে আগে থেকে। তো এটা কিন্তু মিডিয়াতে এই ইস্যুটা প্রথম এক্সপোজ হয়েছিল, এবং পরবর্তীকালে এটা বোধহয় সরকারের তরফ থেকে কিছু নেওয়া হয়েছিল। পরে এটা কোর্ট একটা সেপারেট কী হয়েছিল, পাবলিক বলে লিটিগেশন বলে হয়েছিল। এখানে সরকারের
প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় যদি ত্রুটি থাকে, এটা হচ্ছে একটা ইনস্টিটিউশনাল প্রসেস, এর ভিতরে বিল্ডিং ত্রুটি যদি থাকে। আমি আরেকটা দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করব, গমটা তো ন্যাচারালি যে গম বলা হয়েছে, মিডিয়াতে যে রিপোর্ট বেরোয়েছে, অনেকে নিচে যাচ্ছেন না, এমন সরকারের সিকিউরিটি এজেন্সি যেগুলি পুলিশ বাহিনী বললেন, অন্যান্য সেগুলি তারাও বলছেন নারা এগুলি নেবেন। আরেকটা কথা বলতেন, এবছর বাংলাদেশে খাদ্য আমদানি হয়েছে অনেক পরিমাণে, এবং বেসরকারি খাদ্য আমদানি করেছে। ওই খাদ্যের ওই রাইসের কোয়ালিটি নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে, কারণ এগুলি বিশেষত ভারতে 3 বছর পর পর স্টক ক্লিয়ারেন্স হয়, এটা আপনারা সবাই জানেন। পাবলিক এবং ভারতের হিউজ পাবলিক প্রকিউরমেন্ট আছে, এবং ভারতবর্ষে স্টক ক্লিয়ারেন্স করে প্রতি 3। ওইগুলি ডিউলি সার্টিফাইড হয়ে আসছে বলে আমি ধরে নেব এসছে, কিন্তু শোনা গিয়েছিল কিছু কিছু আমাদের ডিউ প্রসেসে এগুলি ফলো করা হয়নি। এগুলি কিন্তু ওয়ান সাইডের অ্যাফেয়ার না, এদিকে 2 সাইডে ইনভলভ থাকে এগুলি। তো এগুলির ব্যাপারে আমার মনে হয় যত বেশি স্বচ্ছতা থাকে সরকারের প্রকিউরমেন্ট প্রক্রিয়াতে, এবং এগুলি যদি আপনার এগুলি টেস্ট করাটা কিন্তু আজকাল ডিফিকাল্ট না, প্রক্রিয়াগুলি এখন মডার্ন ডিভাইসগুলো অ্যাভেলেবেল। দেখেন, আমি একদিকে এটা বলছেন, আমি আরেকদিকে ওয়েলকাম করি বাংলাদেশের কৃষকের সচেতনতা। দেখেন, আমাদের আম কিন্তু আপনি জানেন এবার লন্ডনে গিয়েছে, ওয়ালমার্টে নিয়েছে। কৃষকরা স্বপ্রণোদিত হয়ে কোয়ালিটিটা এনশিওর করছেন, ওনারা টক্সিক কোনো কেমিক্যাল সেগুলি মিশাইতে দেন নাই, এটা আপনারা জানেন বিভিন্ন অঞ্চলে। একদম গাছটা লাগানো থেকে ওয়ালমার্ট এটা। আমি কৃষকদেরকে, তারাও কিন্তু অত্যন্ত সচেতন হয়েছে কৃষকদের প্রাইস ইস্যুটা, প্রাইস ইনসেন্টিভটা অন্য জিনিস, কিন্তু কৃষকরা সচেতন হচ্ছেন। আমি বাংলাদেশের যে কৃষক সম্প্রদায় যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত আছেন, তারা কিন্তু মূল দাবিদার কিন্তু এই যে কৃষিক্ষেত্রে যে ইয়েটা আমাদের বিকাশ, এবং সেটা ধরে রাখতে পেরেছেন, ধারাটা ধরে রাখছেন। আমাদের 3 গুণ হয়েছে খাদ্যশস্য উৎপাদন। ক্রপ ডাইভার্সিফিকেশন কাঙ্ক্ষিত গতিতে না হলেও কিছু কিছু ক্ষেত্রে আমরা অর্জন করেছি, কারণ এটা বোধহয় আরও আমাদের পরিবর্তন দরকার। আমাদের ডিমান্ড প্যাটার্নটা চেঞ্জ করবে, ইনকাম প্যাটার্ন চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের যত বেশি ইনকাম বাড়বে, কিন্তু আমরা যাতে কোনো মতো আমার থাকবে, সরকারের দ্বারা নীতিমালা করেন তাদের কাছে, কৃষক যাতে কস্ট প্লাস রিটার্নটা মার্কেটে পান, এটা এনশিওর করেন। আমি বাংলাদেশের ভুট্টা উৎপাদন জানেন কি পরিমাণ ভুট্টা উৎপাদন বেড়েছে? দ্যাট ইজ এ মেজ ইভলিউশন ইন বাংলাদেশ। আমার মনে হয় আমার সামনে স্বীকার করবেন। তো এগুলি কিন্তু কৃষকরা স্বপ্রণোদিত হয়ে, এখানে সরকারের সাপোর্টিভ রোল আছে, আমি অস্বীকার করি না, কিন্তু তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কৃষকের ইনিশিয়েটিভ, তার লেভেলে ইন্ডিভিজুয়াল, দ্যাট ইজ রিয়েল এন্টারপ্রেনিয়রশিপ। আমরা ওই এন্টারপ্রেনিয়রশিপকে প্রমোট করা উচিত আমাদের। মোসেম ভাই, আমরা অবশ্যই সেটা চাই। আমরা একটু এরপরে একটা বিরতিতে যাব, কিন্তু বিরতিতে থেকে এসে ডক্টর শামসুল আলম আপনার কাছ থেকে জানতে চাইবো যে সিপিটিইউ একভাবে একটা বাংলাদেশ সরকারের সব ক্রয়গুলি মনিটরিং করে, সেই ক্ষেত্রে কোনো ধরনের এই যে কোয়ালিটির প্রশ্ন আসলে সেটা দেখার সুযোগ তাদের আগেই আছে নাকি এটা পরে দেখতে হয়? আমরা একটু প্রক্রিয়াটি আপনার কাছ থেকে জানতে চাই। একটা বিরতি থেকে ফিরে এসে আপনার কাছ থেকে আজকের বাংলাদেশে যাচ্ছে একটি বিরতিতে, ফিরছি। বিরতির পর ফিল্ম আজকের বাংলাদেশে। ডক্টর শামসুল আলম, আপনার কাছ থেকে একটু সিপিটিইউ কিভাবে এটা মনিটর করে, এটা আমাদের খুব জানতে ইচ্ছা করে। কোন দিক থেকে এটা? আইএমইডির একটি প্রতিষ্ঠান, ওরা সাধারণত ক্রয় প্রক্রিয়ার সঙ্গে বিধিবিধান, পাবলিক প্রক্রিয়া এক রুলসে কী বলা আছে সেগুলো নির্দেশনা দিয়ে থাকে। ক্রয় সিদ্ধান্তটা হয়ে থাকে মন্ত্রী পরিষদের ক্রয় কমিটি আছে, সেখানে স্পেসিফিকেশনগুলো বলা হয় এবং সেটি সেভাবে অ্যাপ্রুভ করা হয়। এখন যারা আমদানি করবেন সেই স্পেসিফিকেশন অনুসারে বা সে নির্দিষ্টকরণ হিসেবে কোথায় কী বলা হয়েছে, মান সম্পর্কে প্রাইসেরও একটা দেওয়া থাকে। মোটামুটি প্রক্রিয়ার দিক থেকে হয়তো সব কিছু আপনি দেখবেন যে ওগুলো হয়তো ওইভাবেই ঠিক আছে, কিন্তু তারপরেও কোনো পর্যায়ে ব্যত্যয় বিচ্যুতি তো হতেই পারে। এখানে বিদেশ থেকে আনা, এটা রিলিজ করা, পোর্ট থেকে আবার আমাদের গুদামগুলোতে আনা, কোন পর্যায়ে কি হচ্ছে, আবার কোনো বিলম্বের কারণও হতে, পোর্ট যদি পড়ে থাকে কোনো কারণে অনাকাঙ্ক্ষিতভাবে 1-2 মাস, তাহলেও সেটা নষ্ট হতে পারে ঠিকমতো এনেও। তো এর মধ্যে প্রক্রিয়াটা অনেক দীর্ঘ এবং জটিল। এখানে স্পেসিফিকেশন কোনো সমস্যা ছিল আমি মনে করি না, বা আমাদের মান নির্দিষ্টকরণে কোনো ছিল বা ক্রয় সংক্রান্ত বিধিবিধানে কোনো সমস্যা ছিল তা নয়। সমস্যাটা হয়ে থাকতে পারে, এটা মনে রাখতে হবে, এটা জৈব পণ্য, এটা জীবন্ত, কিন্তু গম ধান প্রত্যেকটাই তো জীবন আছে, তো এই জন্য ওটা আবার হয়।
তো একটা জিনিস যখন আনছি আমরা, সেটা কিন্তু জীবন্ত জিনিস, সেটা কিন্তু যে কোনো প্রক্রিয়ায় আবহাওয়াগত কারণে হোক বা আনার বিলম্বের কারণে হোক নষ্ট হতে পারে। তো এটা যদি হয়ে থাকে কী কারণে কোথায় হয়েছে সেটি পর্যবেক্ষণ তদন্ত ছাড়া প্রথমে প্রমাণিত হতে হবে যে না, এটা সত্যিকার অর্থেই নানান পরীক্ষাগার আছে, আলফা টক্সিন আছে কিনা ওর মধ্যে, এটা না দেখে এটা খাদ্য অনুপযোগী বলা কিন্তু ঠিক নয়। আলফা টক্সিন টেস্ট কিন্তু এখনো হয়নি। তো এখন কোন মানের জিনিস চাচ্ছি সেটাও একটা বিষয়। কোন মানের জিনিস চাচ্ছি, সেটা অনেক সময় পোকা খাওয়াটাও এমন পর্যায়ে থাকতে পারে যে ওইটা হয়তো অব্যবহারযোগ্য নাও হতে পারে, যদি ওটাকে কারণ এটা পোকাটা হয়তো অনেক পরে হয়েছে। তো এই বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষার বিষয়। তবে যে বিষয়টি সেটি হলো এটা বাল্ক আমদানি হয়েছে ব্যাপকভাবে। তো সেখানে কি হয়েছে এটি আমাদের অপেক্ষা করতে হবে জানার জন্য। আমরা ধরে নিই পত্রপত্রিকাটা এটাতে অনুপ্রবেশ করেছে, এটা নিয়ে হয়তো আরও রিপোর্টিং হবে এবং সরকারও সেটা তার যা যা বিধিবিধান, যা যা প্রমাণাদি সেগুলো দেবেন। আমরা দেখি সেটা কি হয়। তবে মানের বিষয়ে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই, বিশেষ করে খাদ্যপণ্য, এটা জীবনের সঙ্গে জড়িত, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন খাদ্যের মান শুধু আমদানিকৃত খাদ্য নয়, দেশেও কিন্তু পণ্য নানানভাবে হতে পারে। আমরা যে দুধ খাই, একসময় আপনারা জানেন যে পাউডার মিল্ক, যেটা আমরা বলি গরুর দুধ, এটা মেলামাইন ছিল বলে একসময় ধরা পড়লো। ইন্ডিয়াতে দেখলে যে নেসলের যে প্রোডাক্টটা ছিল আপনার ম্যাগি নুডলস, এটাকে সমুদয় লক্ষ লক্ষ টন কিন্তু তারা এটাকে ড্যামেজ করেছে, বিকজ ইন্ডিয়ান বলেছে স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন যে এটাতে অগ্রহণযোগ্য, এতে সীসা পাওয়া গেছে। তো এখন খাদ্যপণ্যের কোন পর্যায়ে কিভাবে এটা মানে দূষিত হয়ে যাবে বা খাদ্যের অনুপযোগী, সেটা কিন্তু বলা মুশকিল। এখন নেসলের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে একটি প্রোডাক্টও আপনার কিন্তু এত মানে স্বনাম খ্যাত সুইস কোম্পানি, আমরা সকলেই জানি মাল্টি ন্যাশনাল, তার প্রোডাক্টও কিন্তু ড্যামেজ করতে হয়েছে। সেটা একেবারে ইচ্ছাকৃত তারা করেছে তাও নয়, এটার প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়া কোথায় কিভাবে এটার রাসায়নিক বিক্রিয়া হয়েছে, তো এটি হতে পারে। আমরা একেবারেই পরিষ্কার আমি তথ্য উপাধি না জেনে কিন্তু বলা মুশকিল। তবে নষ্ট খাদ্য সেটা আমদানি হোক, দেশের হোক, প্রক্রিয়াজাত পণ্যের প্রত্যেকটাই আমাদের মান প্রতিনিয়ত যাচাই করছে। যে ফ্রুট জুস বা ফ্রুট ড্রিঙ্কসগুলো আমরা খাচ্ছি কতটা স্বাস্থ্যসম্মত, আমরা যে তরল দুধগুলো খাচ্ছি, এখন এর ডিমান্ড বাড়ছে কারণ মানুষের আয় বেড়েছে, যেটা মাহবুব ভাই বললেন, আয় বাড়লে ভালো ভালো জিনিসের চাহিদা, দুধ ডিম মাংসের চাহিদা বাড়বে। তো সেই দুধ, আমরা ফ্রেশ দুধ তো আর ঢাকা শহরে বসে খাওয়া খুব দূর, আমাদের তরল দুধ খেতে হবে, প্যাকেটজাত খেতে হবে। সেই প্যাকেটজাতর মধ্যেও কোনো রকমের রাসায়নিক বিক্রিয়া হয়ে আছে কিনা, কোনো মানে ভারী যেটাকে বলে কি বলে হেভি মেটাল আছে কিনা, এটা তো সেই জন্যই এগুলো রেগুলার এবং এই পর্যবেক্ষণে আমাদের শক্তিশালী পরীক্ষাগার স্থাপন করা প্রয়োজন, বিএসটিআর মতো, এবং আরও কার্যকর হওয়া দরকার। মহাজন ভাই একটা কথা বলেছেন যে এবার চাষিরা কোনো দেয় না, ফরমালিন দেয় না, কোনো কেমিক্যাল দেয় না, সুন্দর, এরও একটা কারণ আছে। কিন্তু এক বছর এই চেঞ্জ হওয়ার কারণ হলো, আপনি যদি মনে করেন গত বছর সরকার ট্রাককে ট্রাক ফল কিন্তু ধ্বংস করেছে বেশ ব্যাপকভাবে, এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে, পত্রিকা বলেছে যে ওদের মার খাইয়ে দিল, ওরা একদিন স্ট্রাইকও করেছে ফল ব্যবসায়ী সমিতি। তারই কিটে যাই থাকুক, সরকারের ওই ধরনের নিয়ন্ত্রণমূলক কিছুটা ব্যবস্থার ফলে এবছর তার ফলটা পাওয়া যাচ্ছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, ওই নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ, সরকারের মূল কাজ হলো বাজারের পণ্যের মান এবং বাজার ব্যবস্থা সুন্দরভাবে যাতে কাজ করে, এই জিনিসটা দেখেই সরকার কাজ। সরকার দাম বাড়িয়েও দিতে পারে না, কমাতেও পারে না, এবং সেই কমাতে বাড়াতে যাওয়াতেও ঝুঁকি আছে। সরকারের মূল বিষয় হলো দেখা যে মানসম্মত পণ্য ভোক্তা পায় কিনা, মানসম্মতভাবে উৎপাদন হয় কিনা, এবং বাজার ব্যবস্থা ঠিক মতো কাজ করছে কিনা। এই জায়গাটা আমি একটু ডক্টর মাহবুব হোসেনের কাছে যাব যে বাজার ব্যবস্থা ঠিক মতো কাজ করছে কিনা। যেমন আমরা যদি গম কেনাটাকেই একটা উদাহরণ হিসেবে নিই, আমরা এই বছর কৃষিমন্ত্রীও বলেছেন যে আমরা আসলে একটা প্রাচুর্যের সমস্যা আছি, কারণ আমাদের অনেক পণ্যই বেশি উৎপাদন হয়েছে, যেটা গত কয়েক বছর যাবতই ফরচুনেটলি বেশি উৎপাদন হচ্ছে। শুধু ফরচুনেট না, বলবো যে কৃষকদের নিরন্তর প্রচেষ্টাই আসলে এই বেশি উৎপাদনটা হচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে আসলে কেনাকাটার ক্ষেত্রে আমাদের কেমন সতর্ক থাকা দরকার? কারণ এটা কৃষিমন্ত্রীকে যখন প্রশ্ন করা হয়েছিল আর কি, যে ধানের দাম আর কি 500-550 টাকা কেন আর কি, যেখানে উৎপাদন খরচ আর কি আপনার 600-700 টাকা আর কি, তো উনি তো তার জবাবটা ছিল যে কয়েক বছর ধরে আর কি আমরা যেটা বলছি আর কি, যে আমাদের ধানের উৎপাদন বাড়ছে,
তার ফলে আর কি আমাদের একটা প্রাচুর্য, আপনি যেটা বললেন, প্রাচুর্য মানে হলো যে আমাদের চাহিদার তুলনায় আর কি যোগান আর কি অনেক বেশি আর কি, এবং সেই সমস্যায় আর কি আমরা পড়ে গেছি আর কি। এখন চালে যদি এই অবস্থা হয় আর কি, যে আমাদের যতটা দরকার তার তুলনায় আর কি আমাদের চালের উৎপাদন বেশি, তাহলে আমার কাছে একটা প্রশ্ন হলো যে কেন আর কি সরকার গম আমদানি করতে গেল আর কি। প্রাইভেট সেক্টর গম আমদানি করে কারণ হলো যে রুটি টুটি ইত্যাদি তৈরি করতে হয়, আমাদের মতো মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস অন্তত একবেলা রুটি খায় ইত্যাদি আর কি। সুতরাং বাজারে একটা বেসরকারি খাতে একটা গমের বা আটার একটা চাহিদা আছে আর কি, এবং সেটা কিন্তু প্রাইভেট সেক্টর আর কি করছে। কিন্তু সরকারের যে স্টকটা মেনটেন করা বা করার জন্য কেন গম আর কি এবারে আমদানি করতে হলো আর কি, সেটা একটা বড় প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ব্রাজিল থেকে কেন, কারণ ব্রাজিল কিন্তু প্রধান গম মানে উৎপাদনকারী এবং গম রপ্তানিকারী দেশও না। তারা ইনফ্যাক্ট আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, তারা প্রত্যেক বছরে গম আমদানি করে আর কি, গম রপ্তানি করার থেকে। গমের বাজারে আর কি যেগুলো ভালো মানে দেশ আর কি, যারা গমের বাজারে আসে এবং প্রচুর গম আসে, সেগুলো আমরা জানি রাশিয়া, ইউক্রেন, আপনার অস্ট্রেলিয়া, কানাডা আর কি, এই সমস্ত দেশ। এবং তারা যেহেতু মেজর পরিমাণ রপ্তানি করে, দে আর ভেরি কনসার্ন আর কি যে তাদের গমের কোয়ালিটি আর কি ভালো ইত্যাদি। গমের দামও কিন্তু আর কি গত বছরে আর কি অনেক কমছে আর কি, আপনার 300 টাকা থেকে 240 টাকাতে নেমে আসছে আর কি গত এক বছরে আর কি গমের দাম আর কি টন প্রতি আর কি। তাহলে কেন আর কি আমরা ব্রাজিলে গেলাম গম কিনতে? আর দ্বিতীয় হলো যে আমাদের যদি প্রায়োরিটি কিছু জায়গা আছে আর কি, আপনি পুলিশের কথা বললেন আর কি, আমাদের সেফটি নেটস প্রোগ্রাম আছে আর কি, ভিজিডি, ভিজিএফ, এগুলোতে আমরা গম দিয়ে থাকি আর কি। তা এখন যদি আমার চাল বেশি থাকে আর কি, প্রাচুর্য হয় আর কি, তাহলে চাল দিতে আমার অসুবিধাটা কি? আমাকে কেন গম দিতে হবে আর কি, যেখানে আর কি আমরা চালের দাম আর কি কম পাচ্ছি আর কি। তো এগুলো কিছু বেসিক এগুলো কিছু বেসিক প্রশ্ন। এখানে সরকারের যেটা মানে দুর্বলতা আমি একটা দেখি, সেটা হলো যে সরকার একবার নিয়ম করলে সেই নিয়মের পরিবর্তন করতে আর কি অনেক কষ্ট করতে হয়। আমি জানি না আর কি সংসদ আলম সাহেব এগ্রি করবেন কিনা আর কি, যে একবার যদি আমরা ঠিক করি আর কি একটা নিয়ম আর কি, সেই নিয়ম আর কি আমরা ফলো করি আর কি, আমরা ওই সময়ে আর কি আমার হঠাৎ কোনো সিদ্ধান্ত বা এই নিয়মটা চেঞ্জ করা দরকার আছে কিনা সেটা কিন্তু আর কি আমরা চিন্তা করি না আর কি। আর আপনি এই যে খাদ্যের যে ইয়ের কথা বললেন আর কি, পার্টিকুলারলি গমের এবারের যে এই যে খবরের কাগজ বা ইত্যাদিতে আসছে, এটা কিন্তু নতুন কিছু না আর কি, এটা একটা সিস্টেমের দোষ। আপনার খেয়াল থাকতে পারে আর কি 1980 সালে আর কি এরশাদ সরকারের সময় আপনার জাতীয় পার্টির একজন বড় নেতা আর কি চিনি কেলেঙ্কারির সঙ্গে আর কি জড়িত ছিলেন, এবং তার নামে ওই চিনির নামে আর কি বেশ কিছুদিন আর কি নাম ইত্যাদি চলেছিল আর কি। সুতরাং এটা যে একেবারে নতুন তা বলা যাবে না আর কি। আপনার 1990-এর দশকেও এগুলো হয়েছিল। তার ফলে আপনার 1990-এর দশকেই সরকার সিদ্ধান্ত নেয় আর কি, যে সরকার যদি খাদ্যদ্রব্য সংগ্রহ করে তাহলে বেসরকারি খাতের মাধ্যমে আর কি টেন্ডার দিয়ে আর কি সংগ্রহ করবে আর কি, নিজেরা ডাইরেক্টলি আর কি ফুড মিনিস্ট্রি থেকে সংগ্রহ করবে না। কিন্তু এই পলিসি ফলো করতে গিয়ে আবার আমরা যখন 2007-2008 সালের খাদ্য সংকটে পড়লাম, তখন ওই পলিসি ফলো করতে গিয়ে কিন্তু আর কি আমরা বিপদে পড়ছি আর কি, প্রাইভেট সেক্টর দিয়ে আর কি আমদানি করতে গিয়ে আর কি। তখন হয়তো ওই নিয়মটা চেঞ্জ করে সরকার সরাসরি আর কি তখনই আর কি খাদ্যদ্রব্য সংগ্রহ করলে হয়তো এই যে অ্যাকিউট সমস্যাটা আমরা ওই সময় দেখছি সেটা হতো না আর কি। সুতরাং আমার মূল বক্তব্য যেটা আর কি, যে সরকার শুড বি মোর ফ্লেক্সিবল আর কি, হ্যাঁ, যে সময় আর কি যেটা দরকার আর কি সেই অনুযায়ী আর কি, যে আমি গম দিচ্ছি বলে আমার গমই দিতে হবে আর কি এমন কথা নয় আর কি। এবছরে চাল বেশি আমাদের, সুতরাং আমি চালে দেবো না কেন আর কি। এবং একই সঙ্গে গমের উৎপাদনও আমরা জানি যে কিছুটা কমে এসেছে ভুট্টার কারণে, অনেকগুলি ইয়ের কারণে। যে আমরা একটু মোয়াজ্জেম ভাইয়ের কাছে যাবো। মোয়াজ্জেম ভাই, আমরা একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসব। তখন জানতে চাইবো যে এই যে আমাদের যে কৃষি উৎপাদন মোটামুটিভাবে একটা ফোরকাস্ট করা হয়, কোন কোন পণ্য কতটুকু আপনার সামনের মৌসুমে উৎপাদন হবে, কিন্তু সেইটার সঙ্গে এটা কেনার কোনো ধরনের আপনার মিল দেখা যায় না, যে সরকার ওইটা অনুযায়ী যে একটা কেনার কতটুকু কিভাবে কেনা হবে সেটা একটা পরিকল্পনা করবে, সেটা আমরা দেখতে পাই না। এই জিনিসটা আসলে প্রয়োজন আছে কিনা, নাকি আসলে এখানে একটা ঘাটতি রয়ে গেছে, এই বিষয়টা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো একটা বিরতির পর। আজকের বাংলাদেশে যাচ্ছি আরো কিন্তু বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। এখন মোয়াজ্জেম ভাই, আপনার কাছে আসতে চাই যে এই যে কৃষকের কাছ থেকে কেনার ক্ষেত্রে আমাদের পরিকল্পনা বা এটা যে
যারা বাস্তবায়ন করতেছে তাদের যথাযথভাবে বাস্তবায়ন করে কিনা? যে আমরা ইস্যুটা প্রথমে এনেছেন যে বছরের উৎপাদনের সাথে আপনার সরকারের প্রকিউরমেন্টটা লিঙ্কেজ করা যায় কিনা, এবং প্রকিউরমেন্টটা দুই সোর্স হতে পারে, একটা ডোমেস্টিক আর একটা হচ্ছে ইম্পোর্ট। এটা আমার মনে হয় অ্যাডিকুয়েটলি এক্সপ্লেন করা হয়েছিল, এগুলো রিপিট করার অর্থ হয় না। সাথে সাথে আমার মনে হয় আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটি। গভর্নমেন্টের স্টোরেজ ক্যাপাসিটি বেড়েছে আমি জানি, কিন্তু স্টোরেজ ক্যাপাসিটি ইউজটাও তো আপনাকে এফিসিয়েন্টলি করতে হবে, যেটা আমার মনে হয় আমার ভাই উল্লেখ করলেন। আমাদের রিফ্লেক্স অ্যাকশনের পলিসি আপনার ক্ষেত্রে যদি খুব রিজিড থাকি, আমরা যদি কিছুটা ফ্লেক্সিবল না থাকি দ্য লাইট অফ চেঞ্জিং সিচুয়েশন, তাহলে অ্যাকচুয়ালি এই জিনিসটা হওয়া উচিত। যে জিনিসটা আলম ভাই তার বক্তব্য বলেছেন, আমাদের মনিটরিংটা দরকার সরকারের ক্ষেত্রে। সরকার প্রোডাকশন প্ল্যানিং করলেন, কিন্তু প্রোডাকশনটা অ্যাকচুয়াল ফিল্ড লেভেলের প্রোডাকশনের পিকচারটা আমাদের কনস্ট্যান্টলি মনিটর করতে হবে, এবং কী পরিমাণ অ্যাকচুয়াল উৎপাদন হয়েছে সেটাকে আমি জানতে হবে। তার পরবর্তীতে আপনার ফ্লেক্সিবিলিটি অ্যাডপ্ট করতে হবে। হ্যাঁ, আমি উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছি, আমার ফরওয়ার্ড প্রোগ্রাম ছিল এতটুকু, আমি প্রকিউরমেন্ট করবো। মিসম্যাচগুলি যত কমে আনা যায়, যত বেশি আপনার লিঙ্কেজগুলি ডাইরেক্ট করা যায়। আমি যতটুকু পর্যন্ত জানি এর আগে ফুড পলিসি মনিটরিং ইউনিট ছিল একটা, এখন কি এটা আছে? আমি না, এটা বন্ধ করা ফুড মিনিস্ট্রি আছে। এটা যদি ফুললি ফাংশনাল হয়, আমার মনে হয় এটাকে ফাংশনাল করা উচিত, এবং সেখানে ফাংশনিংটা এক্সপার্টাইজ একটা ফ্যাক্টর। সেখানে শুধু লোক লাগলে হবে না, লোককে সাফিসিয়েন্ট স্কিল থাকতে হবে তার এই ব্যাপারে হ্যান্ডেল করার জন্য। এই ইস্যুগুলি খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি আপনার। আর আমাদের বাজারজাত প্রক্রিয়াটা এমনিও দুর্বল অ্যাকচুয়ালি, সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। কৃষি তো শুধু আপনার একমাত্র শুধু ধান গম এটা নিয়ে না, কৃষি অনেক ব্যাপক খাত অ্যাকচুয়ালি। মোটামুটি খাদ্য নিরাপত্তাটা বেশি করে ধরা যায় ফুড গ্রেইন বা ইয়ে নিয়ে, কিন্তু খাদ্য নিউট্রিশনের কন্টেন্টটাও কিন্তু ইনক্রিজিংলি একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। এইগুলি চিন্তা করলে আমার মনে হয় সমস্ত জিনিসটা একটা ডাইনামিক পার্সপেক্টিভে চেঞ্জিং সিচুয়েশনের মাধ্যমে বিবেচনা আনা উচিত। সরকার পরিকল্পনা করে থাকেন, পরিকল্পনা তো ইজ নট অলসো বাইবেল, ডকুমেন্টটা তো আপনার পলিসি ফ্লেক্সিবিলিটি হতে পারে ইন দ্য লাইট। এখানে আপনার লিঙ্কেজগুলির অভাব আমার মনে হয়, ব্যক্তিগতভাবে মনে করি সরকারের কোঅর্ডিনেশন অভাব আছে, এবং সেটা কোনো ডিজাইন স্পেসিফিক ইস্যু না। আমি এটা সিস্টেম ইনডিউসড, এটা ইনস্টিটিউশন ইনডিউসড। এগুলি যত বেশি আপনার রিজিডিটিগুলি কাটে উঠতে পারবেন, ফ্লেক্সিবল হতেও হবে, এবং আপনার যে কথা ইভলিউশনের কথা বললেন মনিটরিং, সেটা যাতে যথার্থ সঠিক হয়। সেটা কিন্তু চেয়ারে বসে টেবিলে বসে আপনি শুধু হিসাব নিকাশ করে পাঠিয়ে দেন না, ফিল্ড লেভেলে আপনার স্ট্যাটিস্টিক ফিল্ড লেভেলের সিচুয়েশনটা আপনার স্ট্যাটিস্টিক্স ম্যাচ করতে হবে। আর আপনি কোনটা প্রকিউরমেন্ট করবেন, একটা কথা ঠিকই তো। এখন আপনার যদি অতিরিক্ত ধান উৎপাদন হয়ে থাকে, আমি গম সেখানে ফুড ওয়ার্কস প্রোগ্রামে কেন দিব? এটা ইস্যুটা ক্যান বি ডিসকাসড। এদের স্কোপ কতটুকু আছে, ইস্যুগুলি আমার মনে হয় এইবার আমরা দেখছি চালের বেশি উৎপাদন হওয়ার পরে কিন্তু যখন বাইরের থেকে চাল আসলো তারপরে সরকার রিয়্যাক্ট করলো, অথচ এটা ইভেন এই যে ইন্ডিয়াতে দেখেন এখনই ওরা অনেক পণ্যের উপরে রিয়্যাক্ট করে যে এবার আপনার পেঁয়াজের উৎপাদন কম হচ্ছে, ফলে ওরা ভেরি রাইট। আমার মনে হয় অ্যাকচুয়ালি এই জিনিসগুলি এই যে চাল আসতেছে প্রাইভেট সেক্টরে, আমাদের ডোমেস্টিক সিচুয়েশন প্রোডাকশন সিনারিও কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে যে আমাদের এখানে ফলনটা ভালো হবে, খারাপ হবে না। পর্টিকুলার সত্ত্বেও নানা এটা যখন আপনার ইনপুট সাপ্লাইয়ের ক্ষেত্রে হয়তো কোনো কোনো জায়গায় ডিসরাপশন হতে পারে, আমাদের একটা পিরিয়ড ছিল মানে টার্মোলের পিরিয়ড ছিল, তা সত্ত্বেও প্রোডাকশন পিকচারটা মোটামুটিভাবে ভালো আমি বলবো, এবং এগ্রিকালচার গ্রোথও হয়েছে। এই লেভেলে আমার মনে হয় আমাদের এই প্রাইভেট সেক্টর যে ইম্পোর্ট করে আনতেছে, এটা কিন্তু আপনি হি ইজ রাইট, গভর্নমেন্ট ইজ নট টু ইন্টারফেয়ার, ইজ নট meant for interfering in the market. ডিমান্ড সাপ্লাই গভর্নমেন্ট করতে পারে, কিন্তু গভর্নমেন্টের পলিসি ডিমান্ড সাপ্লাইকে ইনফ্লুয়েন্স করতে পারে। আমি বেসিক্যালি মনে করি গভর্নমেন্ট পলিসিকে ডিমান্ড সাপ্লাইকে ইনফ্লুয়েন্স করতে পারে। এই ডিমান্ড সাপ্লাইকে এমনভাবে ইনফ্লুয়েন্স করা উচিত যেটা সুফলটা বৃহত্তর জনগোষ্ঠী পায়, উৎপাদকরা পায়, ভোক্তারা পায়। শামসুল আলম সাহেব, আপনার কাছে আবার আসি এই বিষয়টি যে আমরা অনেক সময় দেখি যে ধরেন বাংলাদেশে 34 কোটি বই আমরা সরকারি চ্যানেলে ছাত্রদের মধ্যে একদিনে বিতরণ করতে পারি, তার মানে সরকারের সেই সক্ষমতা আছে। কিন্তু উল্টো দিকে অন্যান্য ক্ষেত্রে, যেমন এই যে প্রকিউরমেন্টের ক্ষেত্রে, আমরা 3 মাসেও দেখতে পাই না যে কৃষকের কাছ থেকে ধান গভর্নমেন্ট কিনতে পারছে। আমরা মে মাসের 1 তারিখে শুরু হয়েছে ধান কেনা, এখনো পর্যন্ত কিন্তু অর্ধেকও কেনা হয়নি। এই যে সমন্বয়গুলি, এইগুলি আসলে কিভাবে খুব অল্প সময়ে আর কি বেশি, আবার গমের শেষের দিনে 30,000 মেট্রিক টন কেনা হয়েছে। তো বিষয়টা দুটার মধ্যে
আপনি সাদৃশ্য টানতে পারেন। 34 কোটি বই ধরেন, বই নির্দিষ্ট সংখ্যক প্রেস বা প্রকাশনা তৈরি করতে পারে, আপনি অর্ডার দিলেন হয়ে গেল, কাগজপত্র যদি থাকে, ব্যবস্থাপনার দিক থেকে এটা এই অর্থে সহজ যে সংখ্যাটা আপনার আয়ত্তাধীন। কৃষিক্ষেত্রে যখন আপনি করতে যাবেন সংগ্রহ, সরকারকে একটা নিরাপত্তা সংগ্রহ করতেই হয়। সেটা এমন না যে কেবল দাম স্থিতিশীল রাখার জন্য, সেটা একটা উদ্দেশ্য থাকে, দাম যত সম্ভব সমর্থন দেয়। পরেও সরকারের কিন্তু অনেক রিজার্ভ রাখতে হয়। তার নিরাপত্তা বাহিনী আছে, দুস্থ আছে, পঙ্গুদের জন্য বিভিন্ন সময় খাদ্য সাহায্য দিতে হয়, বিভিন্ন দৈব দুর্বিঘা হতে পারে, তার জন্য রাখতে হয়। তো সেই জন্য সরকার যেটা করবে, এখন এটা মনে রাখতে হবে, লক্ষ লক্ষ উৎপাদক আমাদের দেশে, লক্ষ লক্ষ উৎপাদক থেকে সরকার ক্রয় করা, বা 64 জেলায় যদি আমি ক্রয় করি, লক্ষ লক্ষ কৃষককে এক সরকার ক্রয় করতে পারবে না। এখন যেটা দরকার আসলে সেটি হলো সরকার ক্রয় করে দাম প্রভাব করতে পারবে, খুব বেশি রকমের নয়, এটি কিন্তু মনে রাখতে হবে। যেটি করতে হবে, আমাদের পণ্য বাজারকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যতটা সম্ভব সম্পৃক্ত করতে হবে। এর ঝুঁকি আছে, সেই ঝুঁকিটা হলো আন্তর্জাতিক বাজারে দরদাম উঠানো হলে দ্রুত আমাদের চলে আসবে, তো তার চেয়েও লাভ বেশি হবে। ধরুন চালের একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন। চাল আমাদের উদ্বৃত্ত হয়েছে, দাম কম, কৃষকরা পায় না, কেমন? কারণ আমাদের উৎপাদন খরচ বেশি, কেজিতে আমাদের 32 টাকার কম বিক্রি করলে আমাদের লাভ হয় না। দেখা গেল ভারত থেকে আনলে 28 টাকায় ওটা আমাদের ভোক্তারা খেতে পারে। এখন আপনার চয়েসটা কি? ভোক্তার দিকে যদি লক্ষ লক্ষ কোটি কোটি ভোক্তা, তো তারা 28 টাকায় খেতে পারলে 32 টাকা কেন দেবে? এই প্রশ্ন উঠতেই পারে যে আমি 4 টাকা করে কেজিতে কার জন্য বেশি দেবো। এখন উৎপাদক বলতে পারে আমি ন্যায্য দাম চাই 32। তো এখন আমরা যেটা সাময়িক করলাম সেটা হলো যে আমাকে ট্যাক্স আরোপ করে 10%, ওই দামটা বাড়িয়ে দিলাম, ইম্পোর্ট দামটা। কিন্তু আসলে মূল সমস্যা রয়ে গেল। আমাকে এইটার প্রশ্নের উত্তর জানতে হবে, বা আমাদের সকলকে দিতে হবে, যে আমি 28 টাকা করে কী করে আনতে পারি? ওরা 28 টাকা উৎপাদন করে, আমার 32 টাকা কেন হবে? মূল সমস্যাটি হলো 32কে আমি 28-এ কেন আনতে পারি না? প্রযুক্তির অভাব, না আমার এই সম্প্রসারণের অভাব, না আমার প্রযুক্তির অভাব, কিসের অভাব? সেটি নির্ণয় না করা পর্যন্ত ওই সমস্যা কিন্তু থেকে যাবে। ট্যাক্স আরোপ করা তো খুব সহজ, সরকার জন্য ভালো যে আমরা রেভিনিউ পেলাম, কিন্তু আপনি এই বেশি দামটাতে খাওয়াচ্ছেন কোটি কোটি ভোক্তাকে। সরকারকে এই ভূমিকায় নিতে হবে, ভোক্তার স্বার্থও দেখতে হবে, উৎপাদকের স্বার্থও দেখতে হবে। সেই স্বার্থ দেখতে হলে এর দীর্ঘমেয়াদী এবং সুদূর প্রসারী লক্ষ্য হওয়া উচিত যে আমার সেই পণ্য আমি উৎপাদন করবো যে আমি কমে উৎপাদন করতে পারি, আর যদি না পারি, বাইরে যদি আমি সস্তা খেতে পারি, সেটা আসতে দিতে হবে। আমি সে কথাটাই বলছিলাম যে আমার সকল পণ্যের এই আন্তর্জাতিক সংযোগটা যতটা সম্ভব আমরা স্বীকার করে নেব বা যাব। যখন আমরা গত কয়েক বছর চালের দাম কৃষকরা পায় না, এবার নয়, যখন আমরা এক্সপোর্টের কথা বললাম তখন কিন্তু আবার প্রাইসটা ঠিকই উঠলো। তার মানে কি? ওইটা আমি বলছি, আন্তর্জাতিক বাজারের সঙ্গে যা উদ্বৃত্ত আছে আমাকে বাইরে বিক্রি করতে দিতে হবে, আবার ঘাটতি হলে বাইরে থেকে আনতে হবে। অর্থাৎ বাজার সংযোগ বাড়াতে হবে দেশের এবং বাইরে। আর দেশের মধ্যে যেটা করতে হবে, বাজার অবকাঠামো গড়ে তুলতে হবে। আমি সরকার সব গুদামজাত করে রাখতে পারে মোটেই তা নয়, বরং ব্যক্তি খাতে মধ্যস্বত্বভোগীদের আমি এমনভাবে ঋণ দিতে পারি যারা এই রক্ষণ ব্যবস্থাটা বা গুদামজাত ব্যবস্থা গড়ে তুলতে পারে। কারণ এটাও গুরুত্বপূর্ণ কাজ, এই যে পণ্য সংরক্ষণ বা গুদামজাতকরণ, এটিকে উৎসাহিত করতে হবে। কিন্তু আমার দেশে একটা ধারণা হলো আগুন জ্বালালো একসাথে, কি মহাজনের গদিতে আগুন জ্বালো একসাথে, তো মারাত্মক কথা। মহাজন বা মধ্যস্বত্বভোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করে অর্থনীতির। তা না হলে চাঁদপুর ইলিশ রাজশাহীর লোক খেতে পেত না যদি মধ্যস্বত্বভোগী না থাকতো, কিংবা চাঁপাইনবাবগঞ্জের আম চিটাগাঙের লোকে খেতে পারতো না। কাজে এই মধ্যস্বত্বভোগীর যে গুরুত্বপূর্ণ ভূমিকা, এটি আমাদের মেনে নিতে হবে। এবং সেখানে যেটা করতে হবে, প্রতিযোগিতাকে নিশ্চিত করবে। সেখানে যেটা করতে হবে, যাতে এই পণ্য চলাচলে চাঁদাবাজি না থাকে, কিন্তু এই চলাচলকে সহজ করতে হবে। অর্থাৎ বাজারের নির্ভরশীলতা আমাদের বাড়াতে হবে, বাজারকে কাজ করতে দিতে হবে, প্রতিযোগিতাকে প্রত্যেক পর্যায়ে নিশ্চিত করতে হবে। ধন্যবাদ শামসুল আলম। আমরা একটা বিরতিতে যাব। মাহবুব হোসেন, আপনার কাছে আসবো। এই যে বাজারকে, যে বাজারের উপরে কৃষক নির্ভর করতে পারবে সেরকম একটা বাজার তৈরি করার ক্ষেত্রে আসলে আমরা অনেক পিছিয়ে আছি, এবং উৎপাদন যখনই বেশি হয় তখন এটা কৃষকের জন্য এত একটা বিড়ম্বনা, এবং বলা যায় যে খুবই কষ্টের মধ্যে পড়ে যায় একটা ভালো কাজ করে। রিওয়ার্ডের বদলে বরং তারা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি, বেশিরভাগ পণ্যেই তারা একটা শাস্তির মধ্যে দিয়ে যায়। এটার থেকে উত্তরণের উপায় কি? একটা বিরতির পর আপনার কাছে আসি। আজকের বাংলাদেশে নিচ্ছে আরো একটি বিরতি।
বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মাহবুব হোসেন, আমরা বাজারজাতকরণের যে চ্যালেঞ্জটা, যে সংকট মাঝে মধ্যে তৈরি হয়, সেটার থেকে উত্তরণ কিভাবে সম্ভব, যদি একটু খুব সংক্ষেপে জানতে। এই সংকটের কথা আর কি আমরা আপনার বিরতির মধ্যেই আলাপ করছিলাম আর কি, যেটা আসলে 20-30 বছর আগে আর কি যে সমস্যাটা যে প্রকট ছিল আর কি, এই সমস্যাটা কিন্তু এখন অতটা প্রকট না আর কি। কতগুলো জিনিস আপনি লক্ষ্য করবেন যে আমাদের উন্নয়নের ধারায় হয়েছে। একটা হলো যে রাস্তাঘাটের উন্নয়ন আর কি। আপনার 90-এর দশকে আমি এক্ষেত্রে কামরুল ইসলাম সিদ্দিকী আর কি এলজিডির যিনি ইঞ্জিনিয়ার ছিলেন আর কি, তার কথা স্মরণ করবো আর কি। এবং 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 উনি বিদেশ থেকে আর কি, মানে দেশের অ্যালোকেশন না, বাইরের আর কি ডোনারের কাছ থেকে আর কি আপনি অর্থ সংগ্রহ করে রাস্তাঘাট আর কি, আপনার গ্রামের রাস্তাঘাট আর কি, এখন প্রত্যেক গ্রামে গ্রামে পাকা রাস্তায় যাওয়া যায় আর কি, এবং তার ফলে আপনার ট্রাক বা অন্যান্য জিনিসপত্র যাচ্ছে আর কি খাবার ইয়েটি আনার আর কি। সুতরাং এই কানেক্টিভিটি যেটা আর কি আমরা যে বলি আর কি, এটা কিন্তু অনেক উন্নতি হয়েছে আর কি। তারপরে আপনার গ্রোথ সেন্টারগুলোতে আর কি আপনার মার্কেটের ডেভেলপমেন্ট আর কি, এটাও কিন্তু অনেক বেশি হয়েছে, যদিও এখন বোধহয় ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি ইত্যাদি ইত্যাদি আর কি এগুলো ডেভেলপ করার আর কি দরকার আছে আর কি। তো এই মানে কৃষককে বাজারের সঙ্গে সম্পৃক্ত করার যে ফ্যাক্টরগুলো আর কি, এই ফ্যাক্টরগুলো কিন্তু কিছু কিছু কাজ করছে আর কি। এখনও যে জায়গায় দুর্বলতা আছে, সেটা শামসুল আলম সাহেব যেটা বললেন আর কি, সেটা হলো যে আপনার কৃষি পণ্যের প্রিজার্ভেশন আর কি, আপনার যথেষ্ট কোল্ড স্টোরেজ ইত্যাদি আর কি এই সমস্ত জিনিসপত্র থাকা, পার্টিকুলারলি এখন আমাদের শাকসবজির উৎপাদন অনেক বাড়ছে, পচনশীল দ্রব্য আর কি। তো সেগুলোর প্রিজার্ভেশনটা আর কি দরকার, সেগুলো প্রিজার্ভ করতে গেলে আবার প্রসেসিং দরকার আর কি। এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ইনভেস্টমেন্টটা আর কি অনেক কম হয়েছে আর কি। আর আরেকটা জিনিস আর কি আমি লক্ষ্য করছি আর কি, আমি এমনি তো মাঠে টাঠে যাই আর কি, সেটা হলো যে আগে আপনার এই যে মধ্যস্বত্বভোগীর কথা যেটা আমরা বলি, তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল। কারণ মানুষের একটা হয়তো হাই স্কুল পাস ছেলের চাকরি ছিল না আর কি, সে 5,000-10,000 টাকা নিয়ে আর কি আপনার ব্যবসাতে, কৃষি পণ্যের ব্যবসাতে নেমে গেল আর কি। সুতরাং অনেকে আর কি ছোট ছোট ব্যবসায়ীর আর কি সংখ্যা অনেক বেশি ছিল। এখন কিন্তু আর কি আপনার শ্রমবাজারেরও উন্নতি হয়েছে আর কি, কর্মসংস্থান বেড়েছে। তার ফলে এই মধ্যস্বত্বভোগী যারা অল্প অল্প জিনিস নিয়ে ব্যবসা করতো, তাদের সংখ্যা কিন্তু অনেক কমছে আর কি। এখন একটু ব্যবসার সাইজ ইত্যাদি বাড়ছে, এবং তার ফলে এখন কম মার্জিনেই আর কি ব্যবসাটা করা যায়। কারণ কেউ যদি অল্প টাকা নিয়ে ব্যবসা করে, তাকে তো সংসার চালাতে হবে আর কি। তার মানে তার রিটেল মার্জিনটা আর কি, তার ব্যবসার মার্জিনটা অনেক বেশি থাকতে হবে আর কি। এটাও কিন্তু অনেক বেশি আর কি এখন কমে আসছে আর কি। তো সুতরাং আমি মনে করি আর কি যে আগের যে সমস্যাটা ছিল, সে সমস্যা থেকে আর কি আমরা অনেকটা আর কি সামনের দিকে আগিয়েছি। তবে এখনও যেটা প্রয়োজন, সেটা হলো যে সরকারকে একটা সাপোর্টিভ রোল প্লে করা, এটা প্রিজার্ভেশন, প্রসেসিং আর কি এগ্রিকালচারাল প্রোডাক্টের এই জায়গার উন্নতিগুলো আর উন্নতির দিকে আর কি যাওয়া আর কি। মজিম ভাই, আপনার কাছে একটু আসবো যে এই উন্নতিটা আসলে করার ক্ষেত্রে যে মানে হচ্ছে না কেন? অনেকদিন যাবতই কিন্তু এই আলোচনাটা চলছে যে আমাদের বিশেষ করে প্রিজার্ভেশন, এটা আমের সময় হয়, ফুলকপি বাঁধাকপির সময় একবার হয়, কিন্তু তারপর আমরা খুব বেশি উন্নতি দেখছি না। আমরা পলিসি থ্রাস্টটা কোন জায়গায়, সেটার উপর নির্ভর করতে হবে। সরকারের পলিসি থ্রাস্টটা মানে ওনার প্ল্যান ডকুমেন্টে যেগুলি আছে বা বাজার স্পিচ যা দেখি, ইস্যুগুলি কিন্তু ইগনোর করা হয় নাই। এগুলি কিন্তু নোন প্রবলেমস, আইডেন্টিফাইড প্রবলেমস, এগুলি কিন্তু আমার মনে হয় আলম ভাই, আই এম রাইট ইন সেইং দ্যাট ডিজাইন, কিন্তু এগুলির উপর একটাপন করার জন্য আপনার সরকারের প্রায়োরিটি, পলিসি প্রায়োরিটিটা এখানে দরকার। এবং এটা কিন্তু অটোমেটিক এই সুইচ সিস্টেম না, অ্যাকচুয়ালি আপনি সুইচ টিপ দিলেন, বোতাম টিপ দিলেন, এটা সাথে সাথে হয়ে যাবে। এই জন্য আপনাকে সমন্বিত প্রয়াস লাগবে। শুধু একটা মাত্র মিনিস্ট্রি এটা করতে পারবে না, অনেকগুলি মিনিস্ট্রি এর ভিতরে ইনভলভ আছে আপনার। উনি বললেন বা রাস্তাঘাট, আমার মনে হয় ইনফ্রাস্ট্রাকচার, রুড ইনফ্রাস্ট্রাকচার আগের চেয়ে অনেক ডেভেলপ। কিন্তু আমার আরেকটা জিনিস মনে হচ্ছে যে রুড ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করছি, সেগুলি কিন্তু আমরা অপারেশন মেনটেন্যান্স করতে পারছি কিনা। অপারেশনাল মেনটেন্যান্স ইজ এ মেজর উইকনেস ইন আপনার ইয়ে। আমরা ঠিকমতো রাস্তাঘাট গড়ে উঠেছে ঠিকই, কিন্তু রাস্তাঘাটগুলি ঠিকমতো মেরামত করতে পারছি কিনা, রক্ষণাবেক্ষণ করতে পারছি না, সেটা দায়িত্ব আমাদের রয়েছে। মার্কেট ইনফ্রাস্ট্রাকচার গড়ার পিছনে অনেকগুলি ফ্যাক্টর আছে। আরেকটা ফ্যাক্টর ধরেন সরকারেরই আমার মনে হয় ঘোষিত ইয়ে ছিল, আমরা এগ্রিকালচার প্রাইস কমিশন করব। প্রাইস কমিশনের কাজ শুধু প্রাইস সেট করা না, প্রাইস কমিশনের কারণ হচ্ছে বাজার ব্যবস্থাকেও যাতে তার কমিশনের রিমিটটা, ফাংশনাল রিমিটটা যদি আমি একটু ওয়াইডার করে দেখি, তা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অর্থ হচ্ছে সিকিউরিটি মার্কেট, এন্টায়ার মার্কেটের অবকাঠামো দেখা, মার্কেটের অবকাঠামো দেখতে হয়। এই সমস্ত পলিসিগুলি এখন যদি বলেন না
এটা মুক্তবাজার অর্থনীতি, প্রাইস কমিশন এখানে চলবে না, তাহলে তো আপনার পে কমিশন ওখানে চলবে না, তাহলে তো বাজার উইল ডিটারমাইন এভরিথিং অ্যাকচুয়ালি। আপনার দেয়ার মাস্ট বি রেগুলেটরি রিজাইম, যে রিজাইমটা মার্কেট ফ্রেন্ডলি হবে। ওয়াসিম ভাই, অনেক stable ধন্যবাদ করে আমাদের market। সঙ্গে যোগ দেওয়ার জন্য। ডক্টর মাহবুব হোসেন এবং শামসুল আলম, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।